আমি আয়ানস। আজ আপনাদের কাছে নিয়ে এলাম কিছু রোমাঞ্চ আর অলৌকিকতার স্বাদ। রক্তপিশাচ একটি কাল্পনিক সত্তা বা একটি ভূতের গল্প, যা সাধারণত ভ্যাম্পায়ার বা রক্তচোষা ভূতের মতো হয়। গল্পগুলির পটভূমি বৈচিত্র্যময়, ভয়, সাসপেন্স, থ্রিলার, ইতিহাস। শিহরণ জাগানো এই কাহিনীগুলি পাঠককে ভয়ের অনন্য অভিজ্ঞতা দেয়। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা। আমি পড়তে পড়তে কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। হঠাৎ একটা বিকট শব্দের প্রতিধ্বনি কানে এলো। মনে হলো যেন কেউ খুব জোরে চিৎকার করেছে। ঘুমটা এক লাফে ভেঙে গেল। বুকের মধ্যে কেমন একটা ধক করে উঠল। চারপাশে তাকালাম, কিছুই নেই, শুধু নিঃসার নীরবতা। পাশেই আমার পোষা বিড়ালটা একটু আগে ঘুমোচ্ছিল, এখন ওকেও দেখতে পাচ্ছি না। অজানা ভয় যেন বুক চেপে ধরছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই মনে হলো অন্ধকারটা যেন আমার দিকেই চেয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর জুড়ে। জানালাটা দ্রুত টেনে বন্ধ করে দিলাম। মনটা অস্থির, মনে হচ্ছে ঘরের ভেতরেই কিছু একটা হয়েছে, অথচ আমি জানি না ঠিক কি। ঘুমাবো নাকি আবার বইয়ে মন বসানোর চেষ্টা করব, কিছুই ঠিক করতে পারছি না। কিন্তু শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। অসুবিধাটা টয়লেট, একেবারে নিচতলায়। উঠতে হবে, যেতেই হবে, কিন্তু ভয় করছে। অন্ধকার, নিস্তব্ধতা আর এক অজানা আতঙ্ক। একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকি, কিন্তু সেই ভাবনাই অর্ধেকেই থেমে গেল। আমি কলেজে পড়ি, এত বড় হয়েছি, তবু রাতে একা টয়লেট যেতে ভয় পাবো? বাবা জানলে কি ভাববে? সিঁড়ির আলোটা জ্বালিয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। প্রতিটা ধাপে মনে হচ্ছে কেউ যেন আমার পেছনে নিঃশব্দে হাঁটছে, চুপচাপ নিঃশ্বাস ফেলে আমাকে দেখছে। সিঁড়ির আলোর হলদে আলোটা অন্ধকার ঠেলে রাখার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে কখন যে হেরে যাবে বলা মুশকিল। বাথরুমের দরজা খুলে সুইচে চাপ দিলাম। আলো জ্বলল না। হাত পা ঠান্ডা হয়ে গেল, গায়ের লোম দাঁড়িয়ে গেল, হৃৎপিণ্ডের ধুকফুকুনি যেন কানে এসে বাজছে। বারবার সুইচে চাপ দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছি। নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ চোখ গেল বেসিনের দিকটায়। দুটি জ্বলজ্বলে গোল চোখ অন্ধকারে হিংস্রভাবে জ্বলছে। স্তব্ধ হয়ে গেলাম। তারা তাকিয়ে আছে আমার দিকেই। এক মুহূর্ত স্থির, তারপর বুক ফাটিয়ে চিৎকার করে উঠলাম, বাহ, বাবা গো! সাথে সাথে কিছু একটা হুড়মুড় করে সামনে থেকে পড়ল। আমি আর কিছু না ভেবে দৌড় দিলাম সিঁড়ির দিকে, কিন্তু পা হড়কে গেল। একটা ধাপের কোণায় নাকটা প্রচণ্ড জোরে ঠুকে গেল। চারপাশটা ঘুরতে শুরু করল, আর পরের মুহূর্তেই সব অন্ধকার, নিঃশব্দ, নিঃশেষ। আমি পা টিপে টিপে বারান্দা পেরিয়ে পিছনের দরজার দিকে এগোতে লাগলাম। জানলার ফাঁক দিয়ে সকালের রোদ পড়ছে, তবু চারপাশটা যেন গুমোট ঠেকছে। বুকের ভেতরটা দপদপ করছে, পায়ের শব্দটাও যেন কানে কানে গর্জে উঠছে। দরজার কাছে পৌঁছে দেখি বাবার ধোয়া পরিষ্কার করার চেষ্টার পরও মেঝের কোণে মলিন লালচে ছোপ রয়ে গেছে। শুকনো রক্তের গন্ধ যেন এখনো লেগে আছে দেয়ালে। গলা শুকিয়ে গেল আমার। হাত বাড়িয়ে দরজার কপাটটা ঠেলতে গিয়ে মুহূর্তের জন্য থমকালাম। মনে হচ্ছিল দরজা খুললেই হয়তো সেই ভয়ের চোখ আবার সামনে এসে পড়বে। অবশেষে সাহস করে দরজাটা একটু ফাঁক করতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে কাঁপিয়ে দিল শরীর। বাইরে পা বাড়িয়ে দেখলাম মাটিতে খয়েরি দাগের টান লম্বা হয়েই চলে গেছে ঝোপের ভিতর পর্যন্ত, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে মাটির ওপর দিয়ে। আমার বুকের ভেতর ধুকফুক শব্দ বাড়তে লাগল। আমি কয়েক কদম এগোলাম। হঠাৎ ঝোপের আড়াল থেকে কাকের ঝাঁক উড়তে দেখে চমকে পিছিয়ে এলাম।
মনে হচ্ছিল তারা যেন কোনো মৃতদেহের উপরে ভিড় করেছিল। একবার মনে হলো দৌড়ে ভেতরে ঢুকে যাই, আবার মনে হলো এখন ফিরে গেলে রহস্যটা অন্ধকারেই থেকে যাবে। আমি দাঁড়িয়ে রইলাম, কান পেতে শোনার চেষ্টা করলাম। কোথাও যেন হালকা খসখস শব্দ হচ্ছে, শুকনো পাতার উপর দিয়ে কারো হাঁটার শব্দের মতো। হঠাৎ বুঝতে পারলাম এখন আমি একা নই, কেউ বা কিছু আমাকে দেখছে। আমার চোখ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠল ছায়ার ভেতর। ঝোপের আড়ালে যেন দুটো চকচকে চোখ জ্বলছে, এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে। আমার দৃষ্টি আটকে আছে তেঁতুল গাছের গায়ে আকাশে চিহ্নটার দিকে। রক্তে টলমল লাল দাগ, কিন্তু রেখাগুলো পরিষ্কার। কোনো অদ্ভুত প্রতীক, যেন বৃত্তের মধ্যে উল্টানো ত্রিভুজ, তার ভেতরে একটা চোখ। আমার বুক ধরফর করতে লাগল। এ চিহ্ন আমি একবারই দেখেছি, বছর 2 আগে, গ্রামে পুজোর সময়। মেলার ভিড়ে এক বৃদ্ধ সাধু লোকজনকে ভয় দেখাচ্ছিল। বলছিল, কালীতান্ত্রিকের শীল, যার ঘরে এই চিহ্ন পড়বে তার সর্বনাশ অনিবার্য। আমি তখন ভেবেছিলাম কুসংস্কার ছাড়া কিছু না, কিন্তু আজ সেটা আমার চোখের সামনে, আমার নিজের বাগানে। মাথার ভেতর কেমন একটা শোঁ শব্দ উঠল, মনে হচ্ছিল পৃথিবী ঘুরছে। আমি কষ্ট করে পা পিছিয়ে এলাম, ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে পিঠ বেয়ে। হঠাৎ কানে এলো খুব হালকা একটা শব্দ, টুপ টুপ টুপ। চোখ ফেরাতেই দেখি গাছের ডাল থেকে কিছু ফোঁটা ঝরে পড়ছে। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির জল, কিন্তু না, ওটা জল নয়, ওটা রক্ত। তাজা উজ্জ্বল রক্ত, যেন কারো কাটা শরীর থেকে ফোঁটা ফোঁটা ঝরছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দৌড়ে ভেতরে ঢুকবো এমন সময় মনে হলো গাছের উল্টো পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, মৃদু শব্দে পাতার খসখসানি। আমি সাহস করে এক পায়ে এগোলাম। গাছের গুড়ির আড়াল থেকে অর্ধেকটা ছায়া উকি দিল। একটা শুকনো কালচে হাত, লম্বা নখ, গাঢ় লাল রঙে ভিজে আছে। আমি আর দাঁড়াতে পারলাম না। বুকের ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এলো চিৎকার, আর দৌড়ে ছুটলাম ভেতরের দিকে। কাঠের বাক্সটা টেনে তুলতেই কুয়োর অন্ধকার ভেতর থেকে হঠাৎ একটা গুমগুম শব্দ উঠল, যেন বহুদিন ঘুমিয়ে থাকা কোনো দানব জেগে উঠল। আমি আর অজিত দুজনই ভয়ে কেঁপে উঠেছিলাম। ভাঙাচোরা বাক্সের গায়ে স্যাঁতস্যাঁতে শ্যাওলার আস্তরণ, তার ভেতর থেকে বেরোলো সেই চামড়ার প্যাকেটটা, পাতলা সরু রাবার দিয়ে বাঁধা, পুরনো দিনের এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে। অজিত তখন চোখ চকচক করে বলেছিল, এটা কিছু দামি জিনিস হবে দেখিস, হয়তো পুরনো কোনো নথি, গুপ্তধনের মানচিত্র। আমি হাত কাঁপতে কাঁপতে প্যাকেটটা হাতে নিয়েছিলাম, কিন্তু ভেতর থেকে যেন ঠান্ডা শীতল একটা হাওয়া আমার আঙুলে লেগেছিল। বুকের ভেতর কেমন যেন ধপধপ করছিল, বুঝতে পারছিলাম না উত্তেজনা নাকি ভয়। তখনই হঠাৎ কুয়োর দিক থেকে ভেসে এলো গলা ভাঙা একটা ফিসফিসানি, ফেরিয়ে দে। আমি শিউরে উঠেছিলাম। চারিদিক নিস্তব্ধ, ঝিঝির ডাক পর্যন্ত নেই, শুধু শুকনো পাতার খসখসানি। আমি আর অজিত একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। অজিত সাহস দেখিয়ে বলল, কুয়োতে বাতাস ঢুকছে, ওটা বাতাসের আওয়াজ। কিন্তু আমি জানতাম সেটা বাতাসের আওয়াজ নয়, সেটা ছিল মানুষের মতো শ্বাসকষ্ট ভরা একটা কণ্ঠস্বর। আমরা বেশি কিছু ভাবিনি, তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম ওই ভাঙা জমিদার বাড়ি থেকে। ব্যাগে ভরে এনেছিলাম প্যাকেটটা। আর আজ যখন বাড়ির পেছনে সেই রক্তে আঁকা চিহ্নটা দেখলাম, হঠাৎ মনে পড়ল প্যাকেটটার গায়ে প্রায় মিলেমিশে যাওয়া কালি দিয়ে ঠিক একই চিহ্ন এঁকে রাখা আছে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে বাক্স থেকে প্যাকেটটা বের করে বিছানায় রাখলাম। সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে যাচ্ছিল। হঠাৎ মনে হলো আমার ঘরের জানলার কাঁচে যেন কেউ আঙুল বুলিয়ে গেল। আমার বুক ধরফর করছে। সাহস করে জানলার দিকে তাকাতেই দেখি বৃষ্টি ভেজা কাঁচের ওপারে এক জোড়া চোখ, অস্বাভাবিক লাল, জলজলে, সোজা আমার দিকে তাকিয়ে। জমিদার কেশবচন্দ্রের পরিবার ধীরে ধীরে খ্যাতি আর ঐশ্বর্যে ভরে উঠছিল, কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। খাতার পাতাগুলো উল্টে পড়তে পড়তে মনে হচ্ছিল যেন সেই পুরনো দিনের গন্ধ
রক্ত আর ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। লেখা ছিল, 1 বছর ভরা আষাঢ়ে ভীষণ খরা দেখা দিল। ধান চাল নেই, গরু ছাগল মরে গেল, গায়ের লোকেরা অভুক্ত। তখন জমিদার কেশবচন্দ্রের মনে হল এসব কালীমায়ের অভিশাপ। পুরোহিত তাকে বলল, দেবী শান্ত নন, তিনি আরও বড় বলি চান। পাতা উল্টাতেই আমার চোখ আটকে গেল এক জায়গায়। কালো কালি যেন অস্থির হাতে লেখা, কিছু জায়গায় ঘষা মাজা করা দাগ। তবুও স্পষ্ট পড়া যাচ্ছিল, প্রথমে কালো ছাগল, তারপর সাদা ষাঁড়, শেষে গ্রামের এক শিশু। কেশবচন্দ্রের স্ত্রী এই নিয়ে প্রতিবাদ করায় তাকে রাত্রির অন্ধকারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। সেই রাতে জমিদার শপথ করলেন প্রতি বছর মহাকালীর জন্য মানব বলি দেবেন। আমার গলা শুকিয়ে এলো, হাতের আঙুলগুলো ঠান্ডা হয়ে আসছিল। মনে হচ্ছিল আমার চারপাশের বাতাস ঘন হয়ে আসছে। বারান্দার রোদ যেন হঠাৎ কমে গেছে। আমি পড়তে থাকলাম। কেশবচন্দ্র এক লোহার তাবিজ বানালেন। সেই তাবিজে খোদাই করা হলো দেবীর প্রতীক, 2টি খড়গ আর মাঝখানে ত্রিশূল। পুরোহিতের মন্ত্রপুত রক্ত মাখিয়ে তাবিজ শক্তিশালী করা হলো। শোনো, এই তাবিজ কারো হাতে এলে সে কেশবচন্দ্রের অভিশাপের ভারও বইবে। যেই একে খুঁজবাবে, দেবীর দাবি তার কাছেই পৌঁছে যাবে। আমি থমকে গেলাম। বুকের ভেতর শীতল হাওয়ার মতো বয়ে গেল একটা উপলব্ধি। এই তাবিজকেই তো কাল আমি অজিতের সাথে কুয়ো থেকে তুলেছিলাম। হঠাৎ মনে পড়ল, গত রাতে বিড়ালের ছিন্ন ভিন্ন দেহটা ঠিক বেসিনের উপর পড়েছিল। সেটা কি নিছক কোনো জন্তুর আক্রমণ, নাকি কালীমায়ের দাবি শুরু হয়ে গেছে? আমার হাত থেকে খাতাটা হঠাৎ পিছলে মেঝেতে পড়ে গেল। বাতাসের ঝাপটা নেই, তবুও পাতাগুলো দ্রুত উল্টে যেতে থাকলো একটার পর একটা। আর সেই শব্দের সাথে যেন মিশে গেল কোনো এক নারী কণ্ঠের দীর্ঘশ্বাস, বলি চাই। ঘরের ঠিক মাঝখানে একটা উঁচু বেদি, তার ওপর তেল দ্বীপ জ্বলছে। আলোটা খুব ক্ষীণ হলেও ঘরটাকে যেন লালচে করে তুলেছে। বেদির পাশে রাখা একটা রূপোর পাত, পাতটার ওপর ছোপ ছোপ শুকনো রক্ত আর তার গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ঘরে। নবকুমারের চোখ পড়তেই বুকটা ধরফর করে উঠল। সে টের পেল পাতার চারদিকে আঁকা আছে অদ্ভুত কিছু চিহ্ন, ত্রিভুজ, বৃত্ত, আর তার মধ্যে খড়গ ত্রিশূলের প্রতীক। পাতার ওপরে রাখা ছিল অর্ধেক পচে যাওয়া কুকুলের হাড়। হাড়ের গায়ে লালচে মাংসের টুকরো লেগে আছে। গন্ধটা এতটাই তীব্র যে নবকুমার হাত দিয়ে নাক চাপা দিল। কাপা কাপা হাতে প্রদীপের আলো কাছে টেনে দেখে উঠতেই যেন বুকটা হিম হয়ে গেল। হাড়ের ঠিক পাশে একটি ছোট মাটির হাঁড়ি। হাঁড়ির ভেতরে রক্তের সাথে ভাসছে সিঁদুর আর চুল। নবকুমার বুঝে গেল এটা শুধু কোনো পশুর বলি নয়, এর মধ্যে আছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ছাপ। তার কানে ভেসে এলো খাটের নিচ থেকে কেমন যেন ঘষাঘষির শব্দ। ভয়ে ভয়ে নবকুমার নিচে তাকাতেই দেখল দুটো হলদেটে চোখ জ্বলছে অন্ধকারে। চোখ দুটো ঠিক মানুষের নয়, আবার পুরো পশুর নয়, কেমন যেন মিশ্র, বিকট, ভয়ার্থ। তার বুকের মধ্যে তখন ভয় আর কৌতূহল দুই খেলা করছে। একদিকে মনে হচ্ছিল এখনই এখান থেকে পালাতে হবে, অন্যদিকে চোখ সরানো যাচ্ছে না। বেদির সামনে একটা পুরনো তামার কলস রাখা, কলসের গা ঘেঁষে শুকনো হয়ে যাওয়া হাতের ছাপ, যেন কোনো মৃতদেহকে জোর করে চেপে ধরা হয়েছিল। হঠাৎ পেছনে দরজা শব্দ করে বন্ধ হয়ে গেল। নবকুমারের বুক থেকে হালকা একটা চিৎকার বেরিয়ে এলো, কে কে ওখানে? তারপরেই যেন বাতাস ভারী হয়ে উঠল। প্রদীপের শিখা হঠাৎ উঁচু হয়ে লাল হয়ে গেল। মনে হলো অদৃশ্য কেউ গিদির চারপাশে ঘুরছে। নবকুমারের গায়ে কাঁটা দিয়ে উঠল, আর তার মনের মধ্যে একটাই কথা প্রতিধ্বনিত হতে লাগল, এখানে শুধু পাঠা নয়, আরও বড় বলি হয়েছে। অজিত খাতার পাতাগুলো একটার পর একটা উল্টাচ্ছিল। তার মুখের ভাব ধীরে ধীরে বদলাচ্ছে। প্রথমে অবিশ্বাস, তারপর কৌতূহল, আর শেষে এক অদ্ভুত আতঙ্ক। আমি লক্ষ্য করলাম ওর ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে, হাত কাঁপছে, তবুও পাতাগুলো পড়া থামাচ্ছে না। প্রায় 20 মিনিট পর খাতা বন্ধ করেই হাঁপাতে হাঁপাতে বলল, তুই বুঝতে পারছিস না রাহুল, এটা শুধু একটা ইতিহাস না, এটা একটা অভিশাপের গল্প। ওই জমিদারের পরিবার শেষ হয়ে গেলেও সেই শক্তি মরে যায়নি। ত্রিশূল আর খড়গের যে চিহ্নটা, ওটা নাকি কোনো অশুভ শক্তিকে আহ্বান করার মন্ত্রচিহ্ন। পুরোহিতের মাথাটা যে হারিয়ে গেল, ওটা নিছক খুন না, মাথাটা দিয়েই তন্ত্রটা সক্রিয় রাখা হয়েছিল। আমি একদম স্তব্ধ হয়ে শুনছিলাম। বুকের মধ্যে ঢিপঢিপ শব্দ এত জোরে হচ্ছিল
মনে হচ্ছিল অজিত শুনতে পাচ্ছে। বললাম, মানে তাহলে ওই সব ঘটনা আবার আমাদের সাথেও ঘটতে পারে? অজিত আমার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিটা কেমন যেন অন্যরকম, যেন আমার পুরনো বন্ধু নয়, একজন গবেষক কোনো ভৌতিক রহস্যের ভেতরে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, তোর বাড়ির তেঁতুল গাছে আঁকা যে চিহ্নটা তুই দেখেছিস, সেটা এখানেই লেখা আছে। এর মানে হলো তোর বাড়ির চারপাশে ওই শক্তিটা এখনও ঘুরে বেড়াচ্ছে। আর বিড়ালের মৃত্যু, সেটা শুধু শুরু। আমার শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, হাত পা জমে যাচ্ছে, বুক ধক ধক করছে। বাইরে দুপুরের রোদ জ্বলছে, অথচ আমার মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ মনে পড়ল বাবার অফিস থেকে ফেরার পথে অন্ধকার নামবে, আর বাবার কোনো ক্ষতি হলে। আমি কাঁপা গলায় বললাম, অজিত, তাহলে এখন কি করব আমরা? অজিত খাতাটা আবার খুলে শেষ পাতায় একটা জায়গা দেখালো। সেখানে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা, যে এই মন্ত্রচিহ্ন নিজের চোখে দেখে তার ওপর নেমে আসে কালীর অভিশাপ, তাকে রক্ত দিয়ে শোধ দিতে হয়। আমার বুকটা যেন হঠাৎ শূন্য হয়ে গেল। আমি তো সেই চিহ্ন দেখেছি। আমার কথাটা শুনে অজিত হেসে উঠল, কিন্তু সেটা স্বাভাবিক হাসি নয়। চোখে মুখে যেন এক ধরনের উদ্দাম উন্মাদনা। তার চোখ লাল হয়ে উঠেছে, যেন অনেকক্ষণ ঘুমায়নি। খেপে যায়নি রাহুল, খেপে যায়নি। তুই বুঝতে পারছিস না, এটা আমাদের দায়িত্ব। ওই রূপোর পাতটা যদি আবার সক্রিয় হয়ে যায়, তাহলে শুধু তোর বাড়ি না, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আজকের রাতটাই একমাত্র সুযোগ। আজ যদি না পারি, আর কখনো সম্ভব হবে না। আমি গিলে ফেললাম। বুকের ভেতরটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গেল। বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হচ্ছে। ছাদের ওপর দিয়ে পাখির দল হাহাকার করে উড়ে যাচ্ছে। মনে হচ্ছিল চারপাশে সব কিছুই যেন আমার ভেতরের ভয়টাকে আরও বাড়িয়ে তুলছে। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু অজিত, পুজোটা কিভাবে করব? আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, কোনো পণ্ডিত, কোনো পুরোহিত ছাড়া এত বড় কাজ। অজিত খাতাটা বুকের কাছে চেপে ধরে বলল, সব লেখা আছে এখানে, মন্ত্র, পদ্ধতি, সামগ্রী, সব কিছু। তুই শুধু সাহস রাখ। আমার বুক কাঁপছিল। আমি জানি অজিতকে আটকানো যাবে না। ও একবার কিছু ঠিক করলে আর পিছু হটে না। কিন্তু আমি কি সত্যি ওই ভুতুড়ে জমিদার বাড়িতে রাতের অমাবস্যায় পুজো করতে পারবো? মাথায় বারবার ভেসে উঠছিল কুয়োর ভেতর থেকে তোলা সেই ধাতুর পাত, তার ওপর খোদাই করা ভৌতিক চিহ্ন, আর বাথরুমে ছিন্ন ভিন্ন দেহের ছবি। হঠাৎ যেন ঠান্ডা বাতাস বইতে লাগলো। বারান্দার জানালা ছট করে বন্ধ হয়ে গেল। আমি আর অজিত একসাথে চমকে উঠলাম। খাতার পাতাগুলো হাওয়া লাগায় ফটফট করে উল্টে গেল। আমি কাঁপা গলায় বললাম, দেখলে অজিত, ওরা হয়তো এখনই টের পাচ্ছে আমরা কি করতে যাচ্ছি। অজিত আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, আরও বেশি কারণ যে আজ রাতেই সব শেষ করতে হবে। অজিতের কথা শুনেই বুকের ভেতরটা ধক করে উঠল। এই মিশমিশে অন্ধকারে ঝোপঝাড়ে ঘেরা ভুতুড়ে পথের মাঝে যদি টর্চটা পুরো নিভে যায়, তখন আমরা কিভাবে পথ চিনব? মনে হচ্ছিল চারপাশের অন্ধকার আমাদের ঘিরে আসছে। এক অদৃশ্য শক্তি যেন কানে কানে ফিসফিস করছে, ফিরে যা, ফিরে যা। আমি পিছনে ঘুরে অজিতকে বললাম, এই ব্যাটারি শেষ হয়ে গেলেই আমরা দিশেহারা হয়ে যাব। আমি বলছি অজিত, ফিরে যাই। অজিত কেমন একটা তীক্ষ্ণ চাহনিতে তাকালো। তার চোখে দৃঢ় সংকল্প, ভয় নেই এক ফোঁটাও। ভয় পেলে চলবে না রাহুল। যত ভয় পাচ্ছিস তার মানে ওরা আমাদের পথ আটকে দিতে চাইছে, বুঝলে? ঠিক জায়গাতেই যাচ্ছি আমরা। এখন থামলে সব শেষ। তার গলার স্বরে এমন এক অদ্ভুত দৃঢ়তা ছিল যে আর প্রতিবাদ করতে পারলাম না। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, তবুও চুপচাপ এগোতে লাগলাম। আগাছার জঙ্গল পেরিয়ে যত বাড়ির কাছে আসছিলাম, আমার বুকের ভিতরটা ততই কাঁপছিল। মনে হচ্ছিল প্রতি পদক্ষেপে মাটির নিচে কেউ চাপা গলায় গোঁয়াচ্ছে। হঠাৎ টর্চের আলো একবার গাছের ডালের ফাঁকে গিয়ে পড়ল। আমি স্পষ্ট দেখলাম কুঁচকে যাওয়া শুকনো পাতার উপর দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া মূর্তি। আমি থমকে দাঁড়িয়ে হকচকিয়ে গেলাম।
অজিত, সামনে কেউ আছে। কিন্তু পরক্ষণেই আলোটা কেঁপে গিয়ে নিভু নিভু হলো আর ছায়াটা মিলিয়ে গেল। অজিত একটু থেমে ফিসফিস করে বলল, চোখের ভুল, এই সময় মাথা ঠান্ডা রাখিস, ভয় পেলে বিপদ ডেকে আনবি। আমরা দুজনে আবার এগোলাম। অন্ধকার বাড়িটা তখন সামনে এসে গেছে। ভাঙা পাঁচিলের ভিতরে ঘুরতেই কেমন এক শীতল হাওয়া গায়ে এসে লাগল। বুকটা হঠাৎ আটসাট হয়ে গেল। অজিত টর্চটা একবার কুয়োর দিকে ধরতেই দেখলাম কুয়োর ভেতর থেকে হালকা কুয়াশার মতো কিছু উঠে আসছে, যেন শ্বাস নিচ্ছে ওটা। আমি অজিতের হাত আঁকড়ে ধরলাম। দেখেছিস, দেখেছিস ওখানে কি হচ্ছে? অজিত এক মুহূর্ত তাকিয়ে থেকে ধীরে বলল, হ্যাঁ, ঠিক জায়গাতেই এসেছি। তার গলার স্বর শুনেই গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। আমাদের দুজনের শ্বাস যেন একসাথে ভারী হয়ে উঠছে। মোমবাতির আলোটা টলটল করছে, তার ক্ষীণ শিখাটা যেন এই ভুতুড়ে পরিবেশে টিকে থাকতে পারছে না। মন্দিরের সামনে দাঁড়াতেই বুকটা ধপধপ করতে লাগল। ধুলোয় ঢাকা সেই কালো পাথরের মূর্তির চোখ দুটো যেন অন্ধকারেও আমাদের দিকে তাকিয়ে আছে, একদম নিরাভরণ অথচ তীক্ষ্ণ। মনে হচ্ছিল কোনো মুহূর্তেই সেই পাথরের চোখ দুটো লালচে রক্তে ভিজে উঠবে। অজিত টর্চটা মূর্তির দিকে ধরতেই দেখি মূর্তির ঠোঁটের কাছে শুকনো রক্তের দাগ। বুকটা কেঁপে উঠল। রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে, কিন্তু এত বছর পরও এভাবে টিকে আছে। হাঁড়িকাঠটার চারপাশে যেন কানে কানে গোঙানির শব্দ ভেসে আসছে। কারা যেন বলি দিয়েছিল, কারা যেন যন্ত্রণায় কাঁদছিল। আমি কাঁপা গলায় বললাম, অজিত, এই জায়গাটা একদম অস্বাভাবিক, এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। অজিত শ্বাস চেপে গম্ভীর স্বরে বলল, যত ভয়ঙ্কর মনে হচ্ছে ততই প্রমাণ মিলছে আমরা সঠিক জায়গাতেই এসেছি। সে ব্যাগ খুলে শুকনো কাঠের ডাল, লাল সিঁদুর, ধূপ, ফুল আর সেই রূপোর পাত বের করল। পাতটা বের করতেই হঠাৎ মন্দিরের ভেতর যেন হাড় হিম করা এক শীতল ঝোড়ো হাওয়া বইল। আমার হাত থেকে মোমবাতিটা প্রায় নিভে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো শুকনো পাতার মোচমচে শব্দ। মনে হলো কেউ আমাদের পিছু নিয়ে এসেছে। টর্চটা ঘুরিয়ে দিতেই দেখি মন্দিরের ভাঙা দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, হাতের আঙুলগুলো নখের মতো লম্বা আর বাঁকানো। আমার মুখ থেকে অনৈচ্ছিক একটা চিৎকার বেরিয়ে এলো, অজিত, ওখানে ওখানে কে দাঁড়িয়ে আছে? অজিত স্থির গলায় বলল, চুপ কর, ভয় দেখালে ওরা শক্তি পায়, পুজো শুরু করতে হবে এখনই। সে আমার হাত চেপে ধরে আমাকে বেদির সামনে বসতে বাধ্য করল। আমার বুক ধরফর করছে, মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু বুঝলাম আর ফেরার পথ নেই। মেঝেতে বসে থাকা অবস্থায় বুকের ভেতরটা যেন হিম হয়ে আসছিল। মোমবাতির ক্ষীণ আলোতে হাত কাঁপতে কাঁপতে ডাল ভাঙছিলাম, আর মনে হচ্ছিল এই নিস্তব্ধতা কোনো মুহূর্তে আমাকে গিলে ফেলবে। অজিতের অনুপস্থিতি সেই ভয়টাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। হঠাৎ সেই হট্ট হাসি কানে বাজল, যেন হাজারটা কাক একসাথে চিৎকার করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো পুরো মন্দিরটা দুলছে, দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে হাড় হিম করা ঠান্ডা হাওয়া ঢুকে যাচ্ছে। আমার শরীরটা দেওয়ালের সাথে এমনভাবে লেগে গেল যেন মাটির ভেতর ঢুকে যেতে চাইছি। অন্ধকারের গভীর থেকে দুটো চোখ ভেসে উঠল, লাল, জ্বলন্ত, ক্ষুধার্ত। ঠিক সেই চোখ আমার ঘরের বাথরুমে যেটা দেখেছিলাম, এবার আরও কাছে, আরও ভয়ঙ্কর। চোখ দুটো ক্রমশ এগিয়ে আসছে, যেন আমার আত্মাটাকে গিলে খাবে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। বুকের ভেতর থেকে শুধু এক অজানা চাপা গোঙানি বেরোচ্ছিল। শরীরের প্রতিটা রক্তনালী জমে যাচ্ছিল। ঠিক তখনই অনুভব করলাম গলার ডান পাশে কিছু ধারালো যেন ছুঁয়ে গেল। চিৎকারটা বুকের ভেতরেই আটকে রইল। শরীরটা ঝিমঝিম করতে লাগল, চোখ ধাঁধিয়ে গেল। চারপাশটা কেমন আগুনে ভরে উঠছে মনে হলো। একটা শিখা আমার দিকে ছুটে আসছে। শেষবার চোখে পড়ল অজিত দৌড়ে আসছে, হাতে শুকনো বেলকাঠ, মুখে আতঙ্ক আর দৃঢ়তার মিশ্র ছাপ। আমি হাত বাড়াতে চাইছিলাম, কিন্তু শরীর তখন পুরোপুরি অসাড়।
চোখের সামনে শিখার ঝলকানি, কান ভরা বিকট অট্টহাসি, আর তারপর সব কিছু ঝাপসা, অন্ধকার। জ্ঞান ফেরার পর বারান্দার ঠান্ডা পাথরে শুয়ে থাকা শরীরটা ভারী লাগছিল। গলার ভেতরটায় আগুনের মতো জ্বলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখ খুলতেই দেখি অজিত আমার মাথাটা নিজের কোলে তুলে নিয়েছে। তার কপালে ঘাম, চোখে উদ্বেগ স্পষ্ট। আমি ফিসফিস করে বললাম, অজিত, আমার কি হয়েছিল? অজিতের গলা ভাঙা কিন্তু দৃঢ়। যখন ফিরে আসছিলাম তখন টর্চটা পুরো নিভে গেল, তাই ডালে কাপড় পেঁচিয়ে আগুন ধরাচ্ছিলাম। হঠাৎ তোর গোয়ানির শব্দ পেলাম। দৌড়ে এসে দেখি তুই পড়ে আছিস, আর গলার ডান পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে। দাঁতের দাগ একেবারে কামড়ের মতো, যেন কেউ তোকে খেতে চাইছিল। শুনে গা শিউড়ে উঠল। হাত দিয়ে গলায় ছুতেই টনটন ব্যথা, রুমালটা ভিজে লাল হয়ে গেছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। ঠান্ডা ঘামে গা ভিজে গেছে। এবার অজিত দৃঢ় সুরে বলল, চল, এখন ভয় পেলে চলবে না, আজই শেষ করতে হবে এই অভিশাপ। বলেই সে শুকনো কাঠগুলো একসাথে করে ঘি ঢালল। শিখাগুলো মুহূর্তেই লেলিহান আগুন হয়ে উঠল। আগুনের আলোয় ভাঙাচোরা মন্দিরের দেয়ালগুলো যেন ছায়ামূর্তির মতো নড়ে চড়ে উঠতে লাগল। চারপাশে কেমন এক অদৃশ্য কাঁপন। অজিত হাত বাড়িয়ে বলল, কই তোর ওই রূপোর পাতটা দে, আজ ওটাই মূল চাবিকাঠি। আমি ভয়ে গলা শুকিয়ে গেলেও ব্যাগের দিকে ইশারা করলাম, আমার ব্যাগেই আছে, তুই বের করে নে, আমি ওই জিনিসে হাত দেব না, কক্ষনো না। অজিত ব্যাগটা খুলে রূপোর পাতটা বের করল। তার চকচকে গায়ে সেই ভয়ঙ্কর প্রতীক, দুটি খড়গের মাঝে ত্রিশূল। আগুনের আলোয় মনে হচ্ছিল প্রতীকের ভেতর থেকে আগুনের রক্তিম শিখা বেরোচ্ছে। তারপর সে খাতাটা খুলল। পাতার শব্দেই যেন মন্দিরটা প্রতিধ্বনিত হয়ে উঠল। অজিতের চোখে এক অদ্ভুত তীব্রতা। খাতার নির্দেশ মেনে সে আগুনের সামনে বসল আর হাতে থাকা জল ছিটিয়ে ধীরে ধীরে পাথরের মূর্তিটাকে ধোয়া শুরু করল। ঠান্ডা জলে ধুলো গড়িয়ে নামতেই মনে হলো মূর্তির চোখ দুটো ঝলসে উঠল। ক্ষীণ আগুনের আলোয় সেই পাথরের দৃষ্টি যেন আমাদের ভেদ করে যাচ্ছে। বুকের ভেতরটা আবার হিম হয়ে এলো। অজিতের গলায় এক রাশ দৃঢ়তা। শোন অনিন্দ, এবার সবথেকে বড় কাজটা বাকি। অনেক বাধা আসতে পারে, কিন্তু আমাদের এটাকে শেষ করতেই হবে। যা বলছি মন দিয়ে শোন। খাতায় একটা মন্ত্র লেখা আছে, পুরোটা বলতে হবে চোখ বন্ধ করে। আমি মুখস্থ করে নিয়েছি। আমি মন্ত্র পড়তে পড়তে যখন ইশারা করব, তখনই তুই ওই প্লেটটা আগুনে ছুঁড়ে দিবি। সে একটু থেমে আমার দিকে তাকালো, চোখে অদ্ভুত আগুন। কিন্তু মনে রাখিস, আমার মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত আগুন যেন 1 সেকেন্ডের জন্যও নিভে না যায়। যদি নিভে যায় তাহলে আমাদের কারোর জীবন বাঁচবে না। গম্ভীর পরিস্থিতির মধ্যেও আমার বুক থেকে একটা নার্ভাস হাসি বেরিয়ে এলো। তুই তাহলে তান্ত্রিক হয়ে গেলি শেষমেশ, কালো কাপড় বেঁধে মন্ত্র পড়া পুরোদস্তুর সাধক। অজিত আমার কথায় কর্ণপাতই করল না, মুখ শক্ত করে বলল, চুপ কর, তোর মজা করার সময় এটা নয়, তাড়াতাড়ি আমার চোখ বাঁধ। আমি কালো কাপড়টা তুলে তার চোখে শক্ত করে বেঁধে দিলাম। সে বজ্রাসনে বসে পড়ল আগুনের সামনে। আমি মোমবাতির আলোয় দেখতে পাচ্ছি তার ঠোঁট নড়ছে, কণ্ঠ থেকে গভীর গর্জনের মতো সুরে বেরোচ্ছে অদ্ভুত শব্দ। মন্ত্র পড়া শুরু হতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ সেই শীতল হাওয়া তীব্র ঝড়ে রোপিল। আগুনের শিখাগুলো ডান বামে ঝাঁকাতে লাগলো, তবু অজিতের মুখ থেকে নিরবচ্ছিন্নভাবে বেরোচ্ছে মন্ত্রোচ্চারণ। আমার বুক ধরফর করতে লাগলো। মনে হলো অন্ধকারের মধ্যে শত শত চোখ একসাথে আমাদের দিকে তাকিয়ে আছে। বাতাসে একটা পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি ব্যাগের ভিতর হাত রেখে রূপোর পাতটা শক্ত করে ধরে আছি। কপালে ঘাম জমছে, হাত কাঁপছে। হঠাৎ কোথা থেকে যেন এক কণ্ঠস্বর ভেসে এলো, গম্ভীর, গর্জনময়, কিন্তু ফিসফিসের মতো একসাথে। থামো, থামো, তোমরা জানো না কি মুক্তি পাবে। আমি গলায় কাঁপা নিয়ে বললাম, অজিত শুনছিস, কেউ কথা বলছে। অজিত চোখ বাঁধা অবস্থায় মন্ত্র থামালো না। কণ্ঠ আরও দৃঢ় হলো, গম্ভীর গলায় চিৎকার করল, চুপ কর অনিন্দ,
যা শুনছিস ওটা আমাদের শেষ করার জন্য এসেছে। ভয় পাবি না, ব্লেডটা আঁকড়ে ধরে থাক, আগুন নিভতে দিস না, আমি ইশারা না দেওয়া পর্যন্ত কিছু করিস না। ঝড় ততক্ষণে তীব্রতর হয়ে উঠল। মন্দিরের ভাঙা ছাদ কর্কশ শব্দে কাঁপতে লাগল। বেদির চারপাশে অন্ধকারের ভেতর থেকে যেন কেউ হাঁটছে। পদচ্ছেপের আওয়াজ শুকনো পাতায় খসখসে করছে। আমি শিউরে উঠলাম। আগুনের শিখাগুলো লেলিহান হয়ে উঠছে, আবার মুহূর্তে নিভে যাবার মতো দপ করে কাঁপছে, আর সেই অদ্ভুত কণ্ঠ ক্রমশ কাছে আসছে। দ্বিতীয় পার্টের জন্য লাইক, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। নিজের খেয়াল রাখবেন ফ্রেন্ড।